বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com, newsstar.tv, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। ডেইলি ভিউজের আজকের যে অনুষ্ঠান 26 ডিসেম্বর 2024, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং করছেন হাফেজ রিফাত আহমেদ, ক্যামেরার পিছন হতে এখানে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা এবং ক্যামেরায় আছেন। শুরুতেই আমি সেই ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। 1971 সালের 265 দিনের আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তার আজ 26তম দিবসে বিজয় 1971 54 বর্ষে, তার উপরেই 54তম বর্ষে বিজয় দিবসের আজ আমাদের বিজয়ের মাসে ডিসেম্বরের 26তম অনুষ্ঠান। আমার কৃত যে মুক্তিযুদ্ধ, এরপরেই হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে বিশেষ যে অনুষ্ঠান দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, তাবলিগ বাংলাদেশ মার্কাজ কাকরাইল, এবং এই যে বৈষম্য তাবলিগীদের মাধ্যমে খুন খারাপি, এর ওপরে ইতিপূর্বে আমি একাধিক অনুষ্ঠান করেছি। আজ এখানে সেই ইস্তেগফার করে তাবলিগী আলাদের জন্যে আর কি রাব্বুল আলামিনের কাছে রসুল সাল্লামের দরুদের মাধ্যম দিয়ে ইস্তেগফারের দোয়াটাও করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এক দশক পিরায় এই যে তাবলিগের গ্রুপ নাই, তাবলিগি হচ্ছে বিদায় হজ, তাবলিগি হচ্ছে রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ কর্তৃক মহান পাক রাব্বুল আলামিন বিদায় হজের দিন রসুল সাল্লামের 33 পয়েন্ট বয়ানের পরে আল্লাহ তালার থেকে আর কি সূরা মায়েদার মাধ্যম দিয়ে আল্লাহ তালা রাজি খুশি হয়ে বললেন কি, হ্যাঁ, এই যে আল্লাহর বান্দাদের জন্য যে তাবলিগ, যে ঘোষণা, যে মুসলমানিত্ব, এইটার সকল কিছুই আর কি আমি গ্রহণ করলাম। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে আল্লাহ তাআলা বললেন, সব কিছু কবুল করে নিলাম, তোমাদের দিনকে গ্রহণ করলাম। দিন হিসাবে ইসলামকে ধর্ম হিসাবেও আমি গ্রহণ করলাম। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিদায় হজের ভাষণে কাউকে প্রশ্নও করে নাই, জবাবেরও দরকার ছিল না, কারণ পাক রাব্বুল আলামিনের পাক কালামের মাধ্যম দিয়ে যে মেসেজগুলি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন, সেইগুলোই আর কি, যে শুরুটাই ছিল আগামী এই যে বিদায় হজের সময় আমি যদি আর নাও থাকতে পারি, তখন এই যে রাব্বুল আলামিন প্রেরিত ঐশী বাণী পাক কালাম আদিষ্ট হাদিস, এবং যুগে যুগে আপ টু কিয়ামত এই যে আল্লাহ ওয়ালারা, মাওলানা মৌলবীরা, মাজাহাব যারা বহন করে নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত, সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা তাবলীগটাই করেছিলেন বিদায় হজের সময়, অর্থাৎ সেই 632 মানে যেটা আমাদের হিজরি সনে, এবং 632 খ্রিস্টাব্দ যেটা ছিল এই যে ঈসাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 63 পেরিয়ে 64 বছর বয়সে ওফাত গমন করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পরে অসুস্থ হন এবং বৎসরকাল জীবদ্দশায় ছিলেন। সেই আমি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটায় বাগান বাড়ি, যেখানটায় আর কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে এই যে গোত্রপতি কে হবে, হযরত আবু বকর, ওমর, উসমান না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা নিয়ে যখন এই 4 খলিফা এবং গোত্রপতিরা মিটিং করে সিদ্ধান্ত নিতেই
3 দিন 3 রাত্রি রসুল সাল্লামের ওই যে বাগান বাড়িতেই ছিলেন। অতঃপর তো এখন যেটা মহানবী মোহাম্মদুর রসুল সাল্লামের বাড়ি এবং মসজিদে নববী, এটা কিন্তু ভিন্ন ভিন্ন দুইটি জায়গা। তো এই জায়গাটাই দাফন করা হয়। সেই মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দুহাই দিয়েই দরুদের সাথেই আর কি আমি বলছি, এই যে আমাদের তাবলিগে কোনো গ্রুপ নাই, আপনারা এক হয়ে যান। এই যে মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এখানে শয়তান পূজিত হয়েছে কি হয় নাই এটা আমার প্রশ্ন নয়, কারণ আমি কোনো মাওলানা নই। এই জায়গাটায় তাবলিগ মানেই কোনো গ্রুপ নয়, রাব্বুল আলামিনের পাক কালাম হাদিস, এবং ওই সময়ে সময়ে যারা আল্লাহওয়ালা মানুষ, পীর মাশায়েখ যারা এই দেশে ধর্মটা এনেছে, এই যে তাদেরটাই যদি আমরা অনুসরণ করি, মেনে চলি, তাহলেই আর আমাদের কোনো গ্রুপও দরকার নাই। মারামারি, খুনোখুনি, রাহাজানি এটা শয়তান এখানে করছে, এটা করবে। এর ভিতরে আবার ইহুদি ঢুকে গেছে, কাদিয়ানি ঢুকে গেছে, এরা বিভিন্ন গ্রুপ ভিত্তিক তৃতীয় পক্ষের মাধ্যমে লগ্নি করছে। এইটা আমাদের এই ইসলাম ধর্মটাকে, পাক কালামকে, এবং এই যে হাফেজ সাহেব যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে এই যে রক্ষক হিসেবে হাফেজদের মাধ্যমে তারাবি নামাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি করে গেছেন, এইটাতেই এর ওপরেই আর কি এই বিশেষ করে ইহুদি এবং কাদিয়ানিরা এই গ্রুপটা করে দিচ্ছে। আমি এখান থেকে সেই ইস্তেগফার দোয়াটাই করব। মাওলানা সাহেব, আপনারা যারা তাবলিগ করেন, আমরা তাবলিগি পরিবার, তো এই জায়গাটাই আমি সেই মাওলানা সাহেবদের জন্য পাক রাব্বুল আলামিন মহা খুশি হন ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে সুপার্দ হয়ে গেলে, যেটা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন। আমি ওই 85, 86, 87 সালে দেলোয়ার হোসেন সাইদি হুজুর যখন এই যে বাইতুল মুকাররমের পূর্ব গেটে তাফসীরটা করতেন, আমি তখন শুনতাম আর কি। তো সেই জায়গার থেকে এই ইস্তেগফারের মর্তবাটা আমি ধারণ করেছি, এবং এই সময়ে সময়ে আমি এইটা বলি আর কি। তো সেই ইস্তেগফারের সাথেই আমি আজকের এই তাবলিগের অনুষ্ঠানটা শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে মাওলানা সাদ, মাওলানা জুবায়ের উভয়কেই হেদায়েত দান করুন। আর আমাদের এই দেশে শয়তান তুমি অবস্থান করার চেষ্টা করো না। শতভাগ মুসলমানের দেশ, আমরা সবাই আমলি মানুষ। আমাদের এখানে আল্লাহওয়ালাদের, পীর মাশায়েখদের, তারপরে আল্লাহর ঘরের এখানে অসংখ্য আর কি। তো এই জায়গাটাই এই যে শয়তানি যে ওসওয়াসা, এইটা রাব্বুল আলামিনের কাছে আমি ইস্তেগফারের সাথেই বলছি, রাব্বুল আলামিন এই শয়তানকে যেমন দূরে হটিয়ে দিন, এবং ওই রকমটা ভাবে আমাদের এই দেশের যে দুইজন মাওলানা এই যে গ্রুপিংটা করছে, সেই সাথে এই যে হেফাজতি এই হুজুরের ছেলে আর কি মামুনুল হক, এই যে কি বলে কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে যেটা লঙ্কা কাণ্ড করছে আর কি, এই মাওলানা মামুনুলকেও হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানটায় এখন যে প্রোগ্রাম ওই যে ফিলিস্তিনিদের জন্য, ফিলিস্তিন, ইয়ামেন, লেবানন, সিরিয়া, বেঞ্জামিন নেতানিয়াহু, ইহুদিদের যে নেতা, ইহুদিদের দেশ ইসরায়েল নয়, কিন্তু ইহুদিদের দেশ কম্বোডিয়া, আমেরিকা এখান থেকে টাকা পয়সার বিনিময়ে এই যে ইসরায়েলকে এই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের একটি ভূখণ্ডকে আর কি এই ইসরায়েলিদের জন্য বসবাস করতে দেয় আর কি। তো সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন রাব্বুল আলামিন। খুন বন্ধ করুন। এই যে যারা ফিলিস্তিনের পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, হাসপাতাল নাই, খাবার নাই, ঘুমানোর জায়গা তো দূরের কথা, একটা জায়গায় বসারও জায়গা নাই। এখন আবার গতকাল থেকে পানি বন্ধ করে দিয়েছে। এই যে নির্মমতা, এইটা সেই কারবালার থেকেও বিভৎস অবস্থা এখন এই ফিলিস্তিনিদের। রাব্বুল আলামিন এই যে বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন বা ধ্বংস করুন আর কি। আমিন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের এই দোয়াকে কবুল করে নিন। আমিন। এখন আমাদের যে প্রোগ্রাম 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, আমি এম শাহজাহান আলী গোলদার আজকের অবস্থান। 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভারতীয় শরণার্থী ক্যাম্পে ছিলাম।
1971 সালের 26শে ডিসেম্বরও আমরা এই যে ইন্ডিয়ান রিফিউজি ক্যাম্পে ছিলাম। তো সেখান থেকেই আর কি আজ আমাদের এই দেশের একটি উপস্থাপনা মুক্তিযুদ্ধের ওপরে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যখন বললেন কারো কিছু বলার থাকলে আপনার এইটার এই কামাল ভাই দয়া করে একটু এই উঠে যান, নাইলে বন্ধ করেন, প্রোগ্রামটা শেষ করে দিলেন খোকন। আর তুমি ওইটা এই জায়গাটাই এইরকমটা করতে নাই আর কি। আসলে সেই 1971 সালের আমি রণাঙ্গনের 265 দিনের এই মুক্তিযোদ্ধা। তো এই জায়গাটাই আমি এখান থেকে আমার যে উপস্থাপনা, আমি সেই অক্টোবর মাসের 29 তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট মর্মে আবেদন করি। তার কোনো উত্তর আমি পাই নাই। আজ আমি এখান থেকে আবারও উপস্থাপন করছি, কুমিল্লাতে একজনকে কেন প্রতিনিয়তই হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আমারও হেনস্থা করা হয়েছে। এই জায়গাটাই একমাত্রই আর কি মুক্তিযোদ্ধাদের কোনো এক্সট্রা মর্যাদার দরকার নাই, কোটা ভাতা কোনো কিছুর আমার প্রয়োজন নাই, কিন্তু মর্যাদাটা প্রত্যাশা কেন করব না? মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর, বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেই উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধ রণাঙ্গন এবং মুক্তিযোদ্ধা যারা আহত শহীদ হয়েছে সকলের মর্যাদার লক্ষ্যে একটি মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেটা কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশে হোক। এখান থেকে এইটা আমার আজকের উপস্থাপনা। এখন আপনাদের যে প্রোগ্রাম ডেইলি ভিউজের, আজ আমার এখানে উপস্থিত আছে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান এবং সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন। আজকে ডেইলি ভিউজ, NSTV, এস এ গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সৌজন্যে আপনার এই আসসালামু আলাইকুম। NSTV স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। ডেইলি ভিউজ, আমি শিরোনামগুলো আলোকপাত করছি। এই আমাদের বিশেষভাবে আমাদের প্রধান আলোচক জনাব শাহজাহান আলী গোলদার এখানে উপস্থিত আছেন। দৈনিক নিউজ স্টার, ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, উনি এ বিষয়ে আলোকপাত করবেন। শিরোনামগুলো আমি পড়ছি। সীমান্তে আরাকান আর্মি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে, যোগাযোগ স্থাপন জরুরি, এম হুমায়ুন কবির। বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, 48 ঘন্টার মধ্যে মহিত চৌধুরীর অপসারণ দাবি প্রশাসন ক্যাডারে। বেতন ভাতা নিয়ে ক্ষোভ থেকে 7 সহকর্মীকে একাই খুন করেন ইরফান। এখানে যাই হোক, আপনার এই খবরগুলোর উপরে একটাই আমার বলার, বিচারের জন্য আলাদা সচিবালয় করে তখনই লাভ হবে যখন আর কি যে কথাটা বলা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে নয়, আপনি যোগ্য অযোগ্য বিচার বিশ্লেষণ করার জন্য কোনো এখানে ভাইনারি স্কেল প্রয়োজন নাই। খারাপ বিচারপতি, মন্দ বিচারপতি, খারাপ বিচারপতিকে দিয়ে, অযোগ্য বিচারপতিকে দিয়ে বাপের নামের ওপরে, এখন যিনি প্রধান বিচারপতি হয়েছেন ওনার বাবাও এই যে প্রধান বিচারপতি ছিলেন, সেই হিসাবেই প্রধান বিচারপতি হয়েছেন। এই রকম প্রধান বিচারপতি দিয়ে আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ বিষয়ক মামলা করে থাকি। আমার দৃষ্টিকোণ থেকে এখন যিনি প্রধান উপদেষ্টা, বিচারকের দৃষ্টিতে বাংলাদেশের প্রেক্ষিতে উনি একজন অথর্ব। এই যেরকম ইতিমধ্যে একজন উপদেষ্টা 83 বছর বয়সে হঠাৎই মারা গেছে। তো এইটা জায়গায় আমার এখানে বলার কিছু নাই, যেখানে আমাদের এই দেশের DLR কে পৃথিবীর অনেক দেশ ফলো করে। ডক্টর কামাল হোসেনের যেগুলো এই বিচারাধীন মামলা, ওই যে এইরকম নামি দামি যারা অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেব, তাদের এইটা। তো এই জায়গাটাই আমাদেরকে করতে হবে কি, আমাদের যেটা আদালত, মাননীয় উচ্চতর আদালত, আমাদের যেটা আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের একজন উইং বা একজন ডেপুটি মিনিস্টার যদি দিয়ে দেওয়া হয়, আইনের ওপরেই যদি একজন অতিরিক্ত সচিবকে দিয়ে দেওয়া হয়,
এই আমাদের বিচার সচিবালয় আছে না, হ্যাঁ সচিবালয়। ওখানকার বিচারালয় সচিবালয়ের ওখান থেকেই একজন অতিরিক্ত সচিবকে যদি শুধুমাত্র বিচারের ওপরেই দিয়ে দেওয়া হয়, একজন উপমন্ত্রীকে শুধুমাত্র যদি এই বিচারালয়ের জন্যই দিয়ে দেওয়া হয়, আসল কাজটি হয়। আর তা না হলে এখন যে হজবরল হচ্ছে, এই কমিশনের চেয়ারম্যান বা সভাপতি যদি বদিউল আলম মজুমদারের মতো হয় আর কি, জি। এইটা কিন্তু নির্বাচন কমিশনের 12টা না 14টা বেজেছে সেই এরশাদের সময়, তার আগে দিয়ে জিয়াউর রহমানের সময় যখন হানা ভোট করেছে, তারাও তো নির্বাচন কমিশনার ছিল। জি। এরশাদের সময়ও ওই যেরকম ভোটটা হয়েছিল 1988 সালে, 1990 সালে, তো এই রকমটা করে না 1986 1988-তে এরশাদের সময়। এরশাদের সময়। এরপরে 1996 সালের যেটা বিএনপির নির্বাচন, যে নির্বাচনে সংবিধান, গণতন্ত্র, দেশ, রাজনীতি রক্ষার্থে আমি যশোর 1 হতে অংশগ্রহণ করি। 1996 সালের নির্বাচনে বিএনপি, জি। আমার জামানত বেঁচে ছিল। তো এরপরে আপনার কি হেডলাইন আছে জানেন? ধর্মীয় সংহতি চাই, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ শব্দগুলো আমরা চাই না, প্রধান উপদেষ্টা ভাষ্য। 6 কমিশনের রিপোর্ট পেলে এইটা কি বললেন আপনি, এর উপর বলেন, আমি এটা বুঝি নাই। ধর্মীয় সংহতি চাই, হুম। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ শব্দগুলো আমরা চাই না, প্রধান উপদেষ্টা। না না, ধর্মীয় সংহতি কি আমাদেরও কি মন্দিরে যে ঘন্টা বাজাইতে হবে নাকি? না এটা উনি না না, এইটা উনি তো মাওলানা না, না, উনি এটা বলতেই পারেন, ওনার এটা কাজ। এখানে ছোট ছোট বাচ্চা ছেলে পিলে মাস্টার মাইন্ড, সেই যে দুনিয়ার কথা একবার বলছে ওই যে মাহফুজ আলম, আবার 2 ঘন্টা পরে উইথড্র করছে। উইথড্র করছে। তো ইউনূস সাহেব এটাও তো উইথড্র করার মতো কথা। হ্যাঁ, এই জায়গাটায় এগুলো এটা দরকার নাই। ইউনূস সাহেব ভদ্রলোক মানুষ, জি। উনি এই দেশের একজন প্রধান উপদেষ্টা, আমরা করেছি তাকে। ওনার কাজটাই উনি যদি সুষ্ঠু সুন্দরভাবে করে, এখানে কোনো কথার জন্ম নিবে না। আর তা না হলে এইটা এই যা হবার তাই হচ্ছে, সামনের দিকে আরো মন্দ হবে না ভালো হবে, এটা ওই উপদেষ্টা যারা হয়েছে এরাই ভালো বলতে পারবে। এরপরে 6 কমিশনের রিপোর্ট পেলে নির্বাচন নিয়ে ঐক্যমত্য গড়ার প্রক্রিয়া শুরু। 6 কমিশন মানে এখানে আমি একটু বিস্তারিত একটু 1-2 লাইন পড়ি। ইত্তেফাক রিপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সন্ধ্যায় টেলিফোনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এই সময় সুলিভান অন্তর্বর্তী সরকার এবং একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল মঙ্গলবার একথা জানানো হয়েছে। জ্যাক সুলিভানের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আগামী 6/5 জানুয়ারির মধ্যে 6টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার প্রত্যাশা করছি। জানুয়ারির মধ্যে 6টি প্রধান সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার প্রত্যাশা করছি। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি আমি। জি। 6টি কমিশন মানে তাহলে নির্বাচন কমিশনের দরকার। দরকার কি? হ্যাঁ, এই যে আমি যে বলছি আর কি, এই যে অথর্ব লোকজন গুলো আমাদের 18 কোটি জনগণকে নাই বোকা ভাবতো। আমি তো 1987 সাল থেকে এরশাদ তাড়ানো আন্দোলন থেকে এই গণতন্ত্রটা শেখার জন্য নির্বাচন, ভোট, কারচুপি, ফ্যাসিজম, এই যে মুসলিনির যেটা এই যে ইয়ে ছিল আর কি তোমার, এইগুলোর ওপরেই শেখার জন্য 2001 সালে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, বিল ক্লিনটনের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। তো এই জায়গাটাই আর কি, যদি এই কমিশনকে আরো 6টি কমিশনের ওই রিপোর্ট নিতে হয়, ওনারা কি করেছেন এখান থেকে তো আমি ওই যখন কলেজে পড়াইতাম আর কি, রাগ হয়ে গেলে একটা কথা বলতাম, এই জায়গাটাই তো আর এটা বলা যাচ্ছে না, না, এখানে বলা এটা কোনো ছাত্রেরও কথা হতে পারে না। না,
যে আর 6টি কমিশনের রিপোর্ট দিলে তারপরে আমাদের রিপোর্ট জানাইব। না না, কালক্ষেপণের কথা না। তাইলে নির্বাচন এই যেটা কমিশন করা হয়েছে এটার প্রয়োজনটা কি? ওনারা কি অবৈতনিক বেতন কি নিচ্ছে না? আমার এখানে একটি উপস্থাপনা 18 কোটি জনগণের টাকা, এই যে উপদেষ্টাদের যে সম্মানী দেওয়া হচ্ছে, আমরা যে 3 জন, এই যে কামাল সাহেব আপনি সিনিয়র সাংবাদিক, আপনার টাকাটা কি উপদেষ্টাদের দেবেন এই অপব্যয়ে দিবেন? আপনি দিবেন মুস্তাফিজ সাহেব? আমি তো দিবই না, এর আগে বলেছি আর কি। এই জায়গাটাই যারা উপদেষ্টা হয়েছেন, কমিশনার হয়েছেন, দয়া করে আপনারা এদেশের হতদরিদ্র অন্ধদের, ওই যে যাদেরকে এই কি বলে বয়স্ক ছেলে মেয়েরা খাইতে দেয় না, বয়স্ক কেন্দ্রে থাকে, এদের টাকাটাই আপনাদের সম্মানীটা নিবেন না। আপনারা এখানে দেশপ্রেম নিয়ে, ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আমাদের ভালো করার জন্যই তো এসছেন, সুবিধাটা নিয়েন না। আর যারা হতদরিদ্র এইটা নিয়ে চাল কিনবেন, কমিশনার বা উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। আর উপদেষ্টা সেই যে যারা আপনার আগের কাজও করছেন, এখানকারও বেতন ভাতা নিচ্ছেন, আপনাদেরও এই কাজটা করার দরকার নাই। আমি এদেশের 18 কোটি জনগণের একজন, যেমন আমি একজন ধর্মীয় মূল্যবোধের মানুষ। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমি এখন দায়িত্বপ্রাপ্ত একজন পীর বা শিক্ষক। সেই জায়গাটাই থেকে আমি এই যে ইসলামিক আলোকে হাদিস কুরআন, এইটা আমার প্রকাশনীর বই। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, বইটির মূল্য 500 টাকা। এইটা বুখারী শরীফ 10 খণ্ড একসাথে, আমার প্রকাশনীর বই। এটার মূল্য এই যে 850 টাকা। তো এখান থেকে আমি ওই সেই দেলোয়ার হোসেন সাইদি হুজুরেরই ফলো করি। আমি ইউরোপ আমেরিকাতে যখন যাই, বাংলাতে আমি তাফসীরটা করি এই যে সমাজ সামাজিকতা, রাজনীতি, ইসলামিক মূল্যবোধের উপরে, সুদ ঘুষ ইত্যাদির উপরে। তো এই জায়গাটাই আমি ব্যক্তিগতভাবে আমার যে উপস্থাপনা, আমার এই হিস্সার টাকাটা আমি এই যে উপদেষ্টা যারা হয়েছে, কমিশনার যারা হয়েছে, যেহেতু বলছে সকলের মতামত নিয়ে, আমরা এখানে 3 জন আমাদের চুল দাড়ি পেকে গেছে, আমরা কাউরে কিন্তু আমাদের জিজ্ঞাসাও করে নাই। আর এই রকম অথর্ব উপদেষ্টা, অথর্ব কমিশনার সদস্য আমরা চাইও নাই, এখনো চাই না। যে কারণে আমাদের এই হিস্সার টাকাটা আমি ব্যক্তিগতভাবে আমি দিতে চাই না। ধন্যবাদ। নিয়ম সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়মের শৃঙ্খলে আসতে ভয়, চাই অতিরিক্ত সুবিধা। আপনি ক্লিয়ার হয়েছেন কিনা? আমিও ক্লিয়ার না। এই যে সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়মের শৃঙ্খলে আসতে ভয়, চাই অতিরিক্ত সুবিধা, এইটা ওনাদের দরকার নাকি? এটা কাজ হইলো জয়েন্ট স্টকের কাজ, সিটি কর্পোরেশনের কাজ হইলো, আমাদের এখানকার ওই যে বিনিয়োগ বোর্ডের কাজ হইলো। এই তোমার সময় কয় মিনিট আছে? 22 মিনিট। আচ্ছা, থেকে আমাদের সময়টা এখন আর নাই। আমার এই যে আইটি এডিটর সিগন্যাল দিচ্ছে, আমাদের সংক্ষেপে আমি বলছি। তো এইটার এ জায়গায় নতুন করে নিবন্ধন বা নিবন্ধনের আওতায় আসার দরকার নাই, যেহেতু এখন দেশে একটা অন্তর্বর্তী সরকার, এই সরকারের উপরে এত চাপটা আমাদের না দেওয়াই ভালো। এই যে কমিশনাররা, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর, এরপরে অন্যান্য যারা কমিশনার হয়েছে, এরা ভুল ভাল বুঝাচ্ছে আর বিভিন্ন ভাবে ফাঁক ফোকর দিয়ে যার যা করার তাই করে যাচ্ছে। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় 5 জন গ্রেফতার। এইটা মুক্তিযুদ্ধের ঘটনা, কুমিল্লায় এটা লাঞ্ছিত হয়েছে। এটা শুধু দুঃখজনক না, দুর্ভাগ্যজনক। এটা শুরুটাই হয়েছে আমার দিয়ে, জাতির জন্য। এটা আমার দিয়েই শুরু হয়েছে 7 আগস্ট থেকে আর কি। তো এই জায়গায় এটা আমার আবারও সেই উপস্থাপনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্টটা দিলেই এইগুলো আর ঘটবে না। আজকের অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।